নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লগ ইন টু বায়ো, যেখানে জানা বিষয়ের অজানা তথ্য আমরা তুলে ধরি আপনাদের সামনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের আইডি কার্ডে, অবশ্যই সবার আইডি কার্ডে লেখা থাকে, মানে আমাদের পরিচয়ের সঙ্গে যুক্ত। এবং শুধু পরিচয় নয়, বিপদে পড়লে এই জিনিসটাই আমাদেরকে একে অপরকে সাহায্য করতে কাজে লাগে। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে। মানে ধরো কেউ আমরা বলি যে আপনার ব্লাড গ্রুপ কি না এ পজিটিভ, আমার কি না বি পজিটিভ না সি এ বি পজিটিভ। তো এই যে জিনিসগুলো এগুলো আসে কিভাবে সেটা সম্পর্কে জানতে হবে, যে এই এটাই বা এলো কোথা থেকে, পজিটিভটা এ বা এলো কোথা থেকে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো এই সিরিজটাতে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট 1 লেখা আছে। এই পার্ট 1 মানে কি, কারণ হচ্ছে এই গোটা জিনিসটা ব্লাড গ্রুপ সিস্টেমটা অনেকটা বড়, সেজন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি। তো আজকে আমরা পার্ট 1 সম্পর্কে মানে প্রথমে কিছু জিনিস জানবো। তো তাহলে চলো শুরু করা যাক। ব্লাড গ্রুপ সিস্টেম জানতে গেলে আগে জানতে হবে ব্লাডে কি থাকে। মানে ব্লাডের গ্রুপ বলছি, তাহলে নিশ্চয়ই ব্লাডে কি থাকতে হবে সেটা তো আগে জানবো, তবেই তো বুঝতে পারবো যে ব্লাডে কোন জিনিসের উপরে গ্রুপিংটা হচ্ছে। ঠিক তো? তাহলে দেখো, আমরা সবাই জানি যে ব্লাডে দু রকম জিনিস থাকে। একটা হচ্ছে জলীয় জিনিস যেটাকে বলে প্লাজমা, আর একটা হচ্ছে কিছু কণা টনা টাইপের সেল টেল টাইপের জিনিস, যেগুলোকে কি বলছে, এই যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট। তো আমাদের এখানে কাজ হচ্ছে রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইটকে নিয়ে, বা রেড ব্লাড কর্পাসেলও বলে। তো এই এরিথ্রোসাইটকে নিয়ে কিন্তু আমাদের এখানে এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে কাজ, বাকি দুটোর কাজ কিন্তু এখানে নেই। তো এই রেড ব্লাড সেলে কি বলছে না, এই আরবিসি গায়ে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, দেখো সেটাই আমরা এখানে জানবো। দেখো কিভাবে হচ্ছে, দেখো বলছে, দেখো যে আরবিসির গায়ে মানে লোহিত রক্ত কণিকার গায়ে কিছু গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড থাকে, যাদেরকে আমরা কি বলি, আরবিসি অ্যান্টিজেন। দেখো ছবি দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এটা যদি একটা আরবিসি হয়, এই আরবিসির গায়ে দেখতে পাচ্ছ এই ফিলামেন্টের মতো এরকম একটা জিনিস আছে, গোল আছে, এই জিনিসটা আছে। তাহলে এই যে এত টাইপের জিনিস, এগুলো কি না, এইগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড নির্মিত মার্কার, যেগুলোর নাম কি না, এগুলোকে বলে আরবিসি অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন। ঠিক আছে, বেশ। তো এইগুলো যে আছে, তো এগুলো আছে তো কি কাজে, কি দরকার আছে না, এইগুলো যেগুলো আছে সেগুলো আছে কি না নেই, মানে কোনটা আছে কি না নেই সেটার উপরে বেসিস করেই এই ব্লাড গ্রুপ সিস্টেমটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো এখানে দেখো তোমরা খুব নজর করবে, দেখো এবিও একটা লেখা আছে আর একটা আরএইচ লেখা আছে। তো এই এবিও আর আরএইচ কিন্তু আমরা অলরেডি জানি, মানে সবাই পড়েছি, কিছুটা হলেও ধারণা আছে। তাহলে এবারে বলবে তাই বাকিগুলো কোত্থেকে চলে এলো? বাকিগুলো চলে এলো নয়, বাকিগুলো অলরেডি আরবিসি গায়ে আছে, বাকিগুলোর ভিত্তিতেও ব্লাড গ্রুপ সিস্টেম আছে। তাহলে কত রকম সিস্টেম আছে, কত রকমের অ্যান্টিজেন আছে, সবগুলো দেখি। দেখো কিন্তু তার আগে এই জিনিসটা একটু দেখে নাও, যে এটা একটা সিম্পলিফাইড ছবি দেখালাম। তো তো এই অ্যাকচুয়ালি আরবিসি প্লাজমা মেমব্রেনের এই অ্যান্টিজেন গুলো এক্স্যাক্টলি কেমন ভাবে থাকে সেটা দেখো। দেখো এখানে এই যে এটা ধরো আরবিসি ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। এবার দেখো এই যে প্রোটিন অংশগুলো এখানে, আর মাথায় এই গাছের মতো অংশগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে দেখো এখানে শুধু যে আরএইচ বা শুধু যে এবিও আছে তা নয়, কিন্তু এখানে ডাফি আছে, কেল আছে, সুতরাং এই বিভিন্ন রকমের অ্যান্টিজেন কিন্তু এখানে আছে। তো কত রকমের অ্যান্টিজেন আছে বলছে, 346 রকমের অ্যান্টিজেন কিন্তু আরবিসি গায়ে থাকে। সেই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে 36 রকমের ব্লাড গ্রুপ সিস্টেম আছে। ঠিক আছে, কত রকমের? 36, আর আমরা জানি কটা, দুটো। তাহলে আরো 34 রকমের ব্লাড গ্রুপ সিস্টেম কিন্তু আছে। তার মধ্যে দেখো কিছু নাম আমরা এখানে দিয়েছি। প্রথমে যেটা আছে সেটা সকলেরই জানা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, ক্লাস 9 থেকেই পড়ছি। আর একদম শেষে যেটা দেওয়া আছে সেটাও জানা, সেটা হচ্ছে
RH সিস্টেম। মাঝের গুলো একটু হলেও নতুন হতে পারে তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে মাঝের গুলো কি কি আছে? এমএনএস, লিউইস, কিট আর ডাফি। এই যে জিনিসগুলো, এইগুলো, এই প্রত্যেকটা সিস্টেম কিন্তু কিছু অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপরেই তৈরি হয়েছে, ঠিক আছে? এবার প্রশ্ন হবে যে এত সিস্টেম আছে, 36 রকমের সিস্টেম আছে, তাহলে হঠাৎ মানে শুধু এবিও আর RH সিস্টেমকে কেন কনসিডার করা হয়, বাকিগুলোকে কেন কনসিডার করা হয় না? কারণ হচ্ছে এবিও সিস্টেমের যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি গুলো থাকে, সেই অ্যান্টিজেন গুলো রিঅ্যাকশন খুব বেশি, মানে খুব ফাস্ট রিঅ্যাকশন করে দেয়, সেনসিটিভিটি খুব বেশি। যদি মিসম্যাচ হয়, ধরো আমি কোনো মিসম্যাচ করালাম এবিও ব্লাড গ্রুপ সিস্টেম অনুযায়ী, তাহলে তার রিঅ্যাকশনটা খুব ফাস্ট হবে। কিন্তু তুলনামূলকভাবে এমএনএস, লিউইস এইগুলোর রিঅ্যাকশনটা কিন্তু অতটা ফাস্ট নয়। মানে কি বললাম, ধরো আমি কোন পেশেন্টকে রক্ত দিচ্ছি এমএনএস ব্লাড গ্রুপ সিস্টেমের উপরে ভিত্তি করে, মিসম্যাচ হয়নি, ঠিকঠাক ম্যাচ হিসাবে দিয়েছি, কিন্তু তখন তো আমি দেখিনি যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আমার ম্যাচ করেছে কি না করেনি, সেটা দেখিনি। এবার আমি কি বলছি যে এমএনএস সিস্টেমের অ্যান্টিজেন গুলোর থেকে এবিও সিস্টেমের অ্যান্টিজেন গুলোর রিঅ্যাকশন অনেক ফাস্ট, সেই জন্য সহজেই রিঅ্যাকশন যেহেতু করে যায়, সুতরাং তার কিন্তু মৃত্যুরও সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য যেগুলো রিঅ্যাক্টিভিটি বেশি সেইগুলোকেই কনসিডার করা হয়। সেই জন্য এবিও আর RH সম্পর্কে আমরা নরমালি পড়ে থাকি। বেশ, তাহলে এত রকম সিস্টেম জানলাম, কত রকমের অ্যান্টিজেনের ভিত্তিতে সেটা হয় সেটা জানলাম। এরপরে আমরা এবিও সিস্টেম সম্বন্ধে একটু ডিটেইলসে জানবো, ঠিক আছে? দেখো এই ছবিটা তোমরা প্রায় অনেকেই হয়তো দেখেছো। এই লোকটা, এই যে সায়েন্টিস্ট, এনার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। 1900 খ্রিস্টাব্দে ইনি কি করলেন না, দুটো অ্যান্টিজেনকে দিলেন আবিষ্কার করে। কি কি না, এ আর বি। কোথায় ছিল, কি ছিল? দেখো অ্যান্টিজেন এ আর বি ছিল আরবিসির গায়ে। আমি এখনই ছবিটা দেখালাম কিভাবে থাকে। তাহলে অ্যান্টিজেন আরবিসির গায়ে ওই অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি যেগুলো হচ্ছে গ্লাইকোলিপিড, সেইগুলোকে তিনি আবিষ্কার করলেন এবং এর ভিত্তিতে তিনি এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা তৈরি করলেন। মানে প্রথমে ছিল এবিসি ব্লাড গ্রুপ সিস্টেম। এটা অনেকের কাছেই অজানা হতে পারে যে প্রথমে কিন্তু এবিও ব্লাড গ্রুপ সিস্টেম নাম ছিল না, প্রথমে ছিল এবিসি। পরবর্তী ক্ষেত্রে সি কে পরিবর্তন করে ও ব্লাড গ্রুপ নাম, মানে ও নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে ডিসকভারি সম্পর্কে জানলাম। এবং আরেকটা জিনিস জানা দরকার যে এই ডিসকভারির জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারও কিন্তু পান, ঠিক আছে? এরপর আমাকে দেখতে হবে যে ব্লাড গ্রুপ তো বলে দিলাম, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, কিন্তু কিসের ভিত্তিতে বলছি কি ব্লাড গ্রুপ? দেখো আমি এখনই বললাম যে বিভিন্ন টাইপসের অ্যান্টিজেন থাকে, তার উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তিতে ব্লাড গ্রুপ গুলো হয়, বললাম তো। তাহলে দেখো দেখি এখানে এ ব্লাড গ্রুপ সিস্টেম যেটা আছে সেখানে অ্যান্টিজেন এ থাকে, ঠিক আছে? কি থাকে? অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ। বি ব্লাড গ্রুপ সিস্টেম কি থাকে? অ্যান্টিজেন বি থাকে। এ বি তে কি থাকে? অ্যান্টিজেন এ আর বি দুটোই থাকে। আর ও তে কি? অ্যান্টিজেন এ আর বি কোনোটাই থাকে না, ঠিক আছে? এটা নতুন কি বললে, এটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে ব্লাড গ্রুপ এ মানে এ অ্যান্টিজেন থাকবে। হ্যাঁ, নাম দেখে বোঝা যাচ্ছে ঠিকই, তবে তার সঙ্গে এটারও গুরুত্ব আছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। দেখো এ ব্লাড গ্রুপ যখন বলছি তখন বলছি এ অ্যান্টিজেন, মানে কি আমি এতক্ষণ ধরে সেটাই বলার চেষ্টা করছি যে পুরো ব্লাড গ্রুপ সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে সেটার উপর ভিত্তি করে। যদি আরবিসির গায়ে এবিও সিস্টেমের মধ্যে অ্যান্টিজেন এ থাকে তাহলে হয়ে গেল ব্লাড গ্রুপ এ, যদি বি থাকে তাহলে হয়ে গেল ব্লাড গ্রুপ বি, দুটোই থাকলে হলো এবি, আর কোনোটাই না থাকলে হয়ে গেল ও, ঠিক আছে? তাহলে কোনোটাই মানে যে কোনো অ্যান্টিজেন না থাকলে তা কিন্তু নয়। এবিও সিস্টেমের দুটো অ্যান্টিজেন মানে অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি যদি না থাকে তবেই হচ্ছে
ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, ও এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি উইদাউট অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি। বেশ, তাহলে এবার ছবিতে দেখি, দেখো কিভাবে থাকছে। এইটা ধরে নাও একটা মানে এইগুলো গোল গোল গুলো হচ্ছে আরবিসি। ঠিক আছে, এবার আরবিসির গায়ে কিছু দেশলাই কাঠি ঢোকানো আছে, ঠিক তো। এবার দেশলাই কাঠির উপরে দেখো এই গ্রুপ এর ক্ষেত্রে হচ্ছে কিছুটা চকলেট লাগানো আছে গোল মতো, সেই চোষা চকলেট গুলোর মতো। আর বি এর ক্ষেত্রে দেওয়া আছে বরফি। ঠিক আছে, তাহলে তাহলে দেখে বুঝতেই পারছো যে ও এর ক্ষেত্রে কিন্তু মাথায় চকলেট বা বরফি কিছুই নেই, এ এর ক্ষেত্রে চকলেট আছে আর বি এর ক্ষেত্রে বরফি আছে। তো এই চকলেট আর বরফিটা কি জিনিস, দেশলাইটাই বা কি জিনিস, সবকিছুই জানতে হবে। দেখো এখানে ছবি দেওয়া আছে, এই লালটা হচ্ছে মেমব্রেনটা, প্লাজমা মেমব্রেনটা, লিপিড মেমব্রেনটা। ঠিক আছে, এবার দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড চেন, কার্বোহাইড্রেট চেনটা। তাহলে এই গ্যালাক্টোজ গ্লুকোজ হ্যান করে জিনিসগুলো আছে। এবার যেই দেখো এইখানে দেখো এই যে এক্সট্রা জিনিসটা ও এর থেকে যেটা আলাদা, সেটা কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে এই চারকোনা জিনিসটা, যেটা কি নাম, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন। সেটা যেই এখানে জুড়ে গেছে দেখো, সেই হয়ে গেছে এই দেশলাই কাঠির উপরে চকলেট। আর যে এখানে এই গোল জিনিসটা জুড়েছে, যেটার নাম হচ্ছে গ্যালাক্টোজ, সেটা হয়ে গেছে তখন এখানে বরফির মতো দেখতে লাগছে। তো এই যে ছবিটা দেখালাম, এই ছবিটাতে হয়তো স্ট্রাকচারটা পুরোপুরি ডিটেইলসটা ক্লিয়ার হলো না। তো ডিটেইলস ক্লিয়ার করার জন্য আরো কোনো ছবি দেখাবো, চলো দেখি। দেখো এইখানে আছে, দেখো এই স্ট্রাকচারটা দেখো, এইটা হচ্ছে সবারই থাকে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা সবার থাকে, মানে এটা হচ্ছে দেশলাই কাঠের স্ট্রাকচারটা। এইচ না কি হ্যান ত্যান এগুলো এখন জানতে হবে না, আমি বলছি জিনিসটা। দেখো তাহলে কি আছে, এই যে মেমব্রেনটা, মেমব্রেনের সঙ্গে দেখো প্রথমে গ্লুকোজ, তারপর গ্যালাক্টোজ, তারপর হচ্ছে এনএসটাইল গ্লুকোজামাইন, তারপর গ্যালাক্টোজ, আর গ্যালাক্টোজের সঙ্গে লেগে আছে ফিউকোজ। ঠিক আছে, এইটার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। মানে ও ব্লাড গ্রুপ যুক্ত রক্তে এ বা বি অ্যান্টিজেন থাকে না, কিন্তু থাকে কি না এইচ অ্যান্টিজেনটা থাকে। এইবার দেখো এইচ অ্যান্টি, ভালো করে লক্ষ্য করে দেখো, এইচ অ্যান্টিজেনের এই গ্যালাক্টোজ রেসিডিউটার সঙ্গে, এই দেখো এই গ্যালাক্টোজ রেসিডিউটার সঙ্গে যেই আমি এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন জুড়িয়ে দিলাম, হয়ে গেল কি এ অ্যান্টিজেন। আর যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন না জুড়িয়ে যদি গ্যালাক্টোজ জোড়াই, তাহলে কি হবে, বি অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কোন জায়গায় পার্থক্যটা, কেন চকলেট হচ্ছে আর কেন বরফি হচ্ছে। দেখো চকলেট মানে চকলেটের ডিজাইনটা আলাদা হচ্ছে আর কি। গোল চকলেট যখন হচ্ছে তখন হচ্ছে আমার গেইন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন জুড়াচ্ছি, ওই জন্য মুন্ডুটাই মানে দেশলাই কাঠির মাথায় গোলটা রয়েছে। আগের ছবিতে দেখো, এই যে ছবিটা দেখো, মাথায় গোলটা, এই গোলটা কি না এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন, আর মাথায় এই বরফির মতো জিনিসটা কি না গ্যালাক্টোজ। তাই লেখা আছে দেখো, এখানে গ্যালাক্টোজ আছে তো। ঠিক আছে, বেশ। এরপর আমরা আসি যে এই তো গেল অ্যান্টিজেনের কথা। এ অ্যান্টিজেনের স্ট্রাকচার দেখলাম, এইচ অ্যান্টিজেন দেখলাম, বি অ্যান্টিজেন দেখলাম, যার উপরে ভিত্তি করে আমাদের এই ব্লাড গ্রুপিংটা হচ্ছে। এবার দেখো একটা প্রশ্ন হবে যে অ্যান্টিজেন যখন আছে, অ্যান্টিবডিও নিশ্চয়ই থাকবে, কারণ অ্যান্টিজেন বিরোধী অ্যান্টিবডি কিন্তু সব জায়গায় মোটামুটি, অ্যান্টিজেনের গল্প যখনই আসবে অ্যান্টিবডি কিন্তু আসতেই হবে। তো এখানেও অ্যান্টিবডি থাকে। কি অ্যান্টিবডি না, এই অ্যান্টিবডি গুলোকে নাম দেওয়া হয়েছে অ্যাগ্লুটিনিন। কি নাম দেওয়া হয়েছে, অ্যাগ্লুটিনিন। মনে করে দেখো অ্যান্টিজেন গুলোর নাম ছিল অ্যাগ্লুটিনোজেন, আর অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। আর এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যে রিঅ্যাকশনটা, তাকে বলছে কি না অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, বেশ। এবার তাহলে দেখতে হবে যে এ ব্লাড গ্রুপ যুক্ত রক্তে কোন অ্যান্টিবডি থাকে, বি তে কি থাকে, এ বি তে কি থাকে, আর ও তে কি থাকে, সবই দেখবো। দেখো এ ব্লাড গ্রুপ যুক্ত রক্তে আমরা জানি কোন অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন থাকে। তাহলে তার প্লাজমাতে যদি অ্যান্টিবডি এ থাকে, মানে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ অ্যান্টিজেনকে অ্যান্টি এ অ্যান্টিবডি ধ্বংস করে দেবে, তাহলে তো মানুষটা অটোমেটিক মরে যাবে। কিন্তু তাই কি হয় না,
তাই যদি হতো তাহলে মানুষ বাঁচতেই পারত না। দেখো সেই জন্য কি করেছে, দেখো এ ব্লাড গ্রুপ যুক্ত রক্তের প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। মানে এ ব্লাড গ্রুপ যুক্ত রক্তে কিন্তু অ্যান্টিজেন এ আছে, সেই জন্য অ্যান্টি এ নয় অ্যান্টি বি থাকবে। অ্যান্টি এ থাকলে তো এ অ্যান্টিজেনকে ধ্বংস করবে, সেই জন্য অ্যান্টি এ রাখবে না, রাখবে কি অ্যান্টি বি। বি ব্লাড গ্রুপ যুক্ত রক্তে ঠিক সেম ভাবে রাখবে কি অ্যান্টি এ, মানে অপোজিটটার অ্যান্টি রাখবে। নিজের অ্যান্টি রেখে কি কিছু লাভ হবে? নিজের অ্যান্টি রেখে লাভ হবে না, সেজন্য অপোজিটটার অ্যান্টি রাখবে। এ বি যখন নাম আছে তার মানে এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, সেই জন্য কোনো অ্যান্টিবডি কিন্তু মানে অ্যান্টি এ অ্যান্টিবডিও থাকবে না, অ্যান্টি বি অ্যান্টিবডিও থাকবে না। থাকলে কি হবে? অ্যাগ্লুটিনেট করে যাবে, ঠিক আছে। আর ওতে আমি বললাম এ অ্যান্টিজেনও থাকে না বি অ্যান্টিজেনও থাকে না, সেই জন্য কি দু প্রকার অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বলি যে এই অ্যান্টিজেন কিন্তু আছে আরবিসির গায়ে আর অ্যান্টিবডি আছে রক্তের প্লাজমাতে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, কারণ ব্লাড যখন ওই ডোনার কম্প্যাটিবিলিটি দেখা হয় তখন কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনটা কোথায় থাকে। অ্যান্টিজেন গুলো থাকে আরবিসির গায়ে আর অ্যান্টিবডিটা থাকে রক্তের প্লাজমাতে, ঠিক আছে। বেশ, এবার আমরা একটা জেনারেলাইজ স্ট্রাকচার দেখি, মানে ছবি দেখি, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। তা আমরা কি দেখলাম যে ব্লাড গ্রুপ এ তে কি থাকে না এই চকলেটের মতো, চোষা চকলেটের মতো কি থাকে অ্যান্টিজেন এ থাকে। বেশ ভাই, অ্যান্টিজেন এ থাকলো, তাহলে অ্যান্টিজেন যখন এ থাকবে এ নিশ্চয়ই নিজের অ্যান্টিবডি রাখবে না, রাখবে কার? বি এর অ্যান্টিবডি রেখেছে, মানে আমি বি কে বাধা দেবে, সেই জন্য বি ওর কাছে ফরেন, বি অ্যান্টিজেন ওর কাছে ফরেন, সেই জন্য অ্যান্টি বি রাখা আছে ওর কাছে। ঠিক সেম ভাবে বি এর ক্ষেত্রে বি অ্যান্টিজেন আছে আর ওর ক্ষেত্রে এ অ্যান্টিজেন ফরেন, সেই জন্য রেখে দিয়েছে কি অ্যান্টি এ অ্যান্টিবডি, ঠিক আছে। আবার এ বি এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই ফরেন নয়, মানে এ বি ও সিস্টেমের মধ্যে কোনো অ্যান্টিজেনই ফরেন নয়, সেই জন্য কি করেছে কোনো অ্যান্টিবডি রাখেনি। আর ও এর ক্ষেত্রে যেহেতু ও এর এ অ্যান্টিজেন থাকে না, ও এ অ্যান্টিজেন কেও চেনে না আর বি অ্যান্টিজেন কেও চেনে না বলে দুটোই ওর কাছে ফরেন, সেই জন্য ও রেখে দিয়েছে কি অ্যান্টি এ অ্যান্টিবডি আর অ্যান্টি বি অ্যান্টিবডি। বুঝা গেল? বেশ, এরপর একটা শতকরা হিসাবে আসি। দেখো যে এতক্ষণ আমরা দেখলাম যে ব্লাড গ্রুপ সিস্টেমে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে একটু ধারণা পেলাম যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের কোন গ্রুপে কি অ্যান্টিজেন থাকে কি অ্যান্টিবডি থাকে এটা জানলাম। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এ ব্লাড গ্রুপ যুক্ত রক্ত ভারতের ক্ষেত্রে শতকরা কত আছে, বি কত আছে, এ বি কত আছে, ও ব্লাড গ্রুপ যুক্ত মানুষ কত আছে। তো সেখানে দেখতে থাকো, সব দেখতে পাবে যে বি ব্লাড গ্রুপ যুক্ত রক্তের পরিমাণ মানে শতকরা হিসাবে সব থেকে বেশি, মানে বি ব্লাড গ্রুপ যুক্ত রক্তওয়ালা মানুষ সব থেকে বেশি আছে ভারতবর্ষে, ঠিক আছে। কত আছে? 40%। তার ঠিক পরে কি আছে না ও আছে, তার ঠিক পরে কি আছে না ও আছে। সব থেকে কম কার আছে? এ বি। এ বি ব্লাড গ্রুপ যুক্ত মানুষ ভারতের সব থেকে শতকরা হিসাবে কম আছে, ঠিক আছে। বেশ, এরপর যেটা আসছে দেখো, এটা ক্লাস 9 এর বই থেকে দেখছো তোমরা, ডোনার কম্প্যাটিবিলিটি, ঠিক তো? মানে কোন ব্লাড গ্রুপ যুক্ত রক্ত কোন ব্লাড গ্রুপ যুক্ত রক্তকে দিতে পারবে, মানে দাতা আর গ্রহীতার রক্তের ব্লাড গ্রুপ কি হলে একে অপরকে রক্ত দিতে পারবে সেটারই একটা চার্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো প্রথমটা দিয়ে শুরু করি। এ ব্লাড গ্রুপ যুক্ত রক্ত যদি কারোর হয়, সে যদি কাউকে দিতে চায় রক্ত, কাকে দেবে? এক তো যদি মানে যে গ্রহীতা তার যদি ব্লাড গ্রুপ এ হয় তাহলে কোনো ভাই ব্যাপার নেই, এ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। যদি বি হয় তাহলে কিন্তু হবে না। কেন হবে না? দেখো ব্লাড গ্রুপ এ তে কিন্তু অ্যান্টিজেন এ আছে আর ব্লাড গ্রুপ বি এর প্লাজমাতে কি আছে তখন? অ্যান্টি বি আছে,
তাহলে এই অ্যান্টি এ আছে, তাহলে এই অ্যান্টি এটা কি করবে, এই ব্লাড গ্রুপে থাকা এ অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনেট করে দেবে, ঠিক তো? তাহলে হলো না কম্প্যাটিবিলিটি। বেশ, আর এবি এর ক্ষেত্রে কিন্তু দেখো কোনো অ্যান্টিবডি থাকে না, সেই জন্য সহজেই নিয়ে নিল। আর ও এর ক্ষেত্রে দেখো দুটো অ্যান্টিবডি থাকে, সেই জন্য কিন্তু নিতে পারছে না। একটা জিনিস একটু সহজ করে বলি, আমরা এখানে দাতার কিন্তু আরবিসি তে, এখানে দাতার আরবিসি তে কোন অ্যান্টিজেন আছে সেটার গল্প দেখি, আর গ্রহিতার প্লাজমাতে কোন অ্যান্টিবডি আছে সেটা দেখি, সেই হিসাবেই এই ছকটা করা আছে। এই জিনিসটা ক্লিয়ার আগে করা দরকার, কারণ দাতা থেকে কিন্তু আমি প্লাজমা নিচ্ছি না। যদি আমি প্লাজমা নিই সেটা হচ্ছে হোল ব্লাড ট্রান্সফার বা প্লাজমা ট্রান্সফার, তার ক্ষেত্রে কিন্তু এই ছকটা কাজ করবে না, ঠিক আছে? এই ছকটা শুধু কাজ করছে আরবিসি, যদি দাতা থেকে যদি আমি আরবিসি নিই তবেই কাজ হবে, মানে তবেই এই কম্প্যাটিবিলিটি সিস্টেম অনুযায়ী কাজ করবে। যদি প্লাজমা নিই বা হোল ব্লাড নিই তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? ক্লিয়ার? তার জন্য আলাদা ডোনার কম্প্যাটিবিলিটি ছক লাগবে, ঠিক আছে? বেশ, এরপর আসছি আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে জিনগত ধারণা। ব্লাড এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে কোথায় কি থাকে, মানে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে দেখলাম। এবার অ্যান্টিজেন গুলো এলো কোত্থেকে, তার জিন গুলো কোথায় থাকে সেটা জানতে হবে, তো তার জিনের সিস্টেমটা কি রকম সেটা জানতে হবে। দেখো প্রথম লাইনে যেটা লেখা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে এটা একটা মাল্টিপল অ্যালিল সিস্টেম। তোমরা যারা জেনেটিক্স পড়েছো, যে মেন্ডেলের সূত্র পড়েছো, এবারে মেন্ডেলের সূত্রে কিছু বিচ্যুতিও পড়েছো, সেই জায়গায় দেখো মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা জানি যে, মানে মডিফাইড জিনিসটা অনুযায়ী আমরা জানি যে এক একটা লোকাসে দুটো করে অ্যালিল থাকে। মানে মেন্ডেলের সূত্রকে পরবর্তী ক্ষেত্রে যখন আবার রিএস্টাবলিশ করা হয়েছিল তখন সেই অনুযায়ী আমরা জানি যে এক একটা লোকাসে দুটো করে অ্যালিল থাকে, ঠিক তো? কিন্তু দুটোর বেশি যখন অ্যালিল থাকে সেটাই হচ্ছে মাল্টিপল অ্যালিল সিস্টেম। তো এখানে কটা অ্যালিল থাকে একটা লোকাসে? তিনটে অ্যালিল থাকে। লোকাসটা কোথায় বসে আছে? ক্রোমোজোম 9 এর এবিও লোকাস। ক্রোমোজোম 9 এ গিয়ে বসে আছে কোন লোকাসটা? এবিও লোকাস। এবারে এবিও লোকাসের জিনগুলো কি কি, মানে অ্যালিল গুলো কি কি? অ্যালিল গুলো হচ্ছে আই এ অ্যালিল একটা, আই বি অ্যালিল একটা, আর স্মল আই। দেখো স্মল দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে রিসেসিভ, কারণ আমরা ডমিনেন্ট আর রিসেসিভ কে ক্যাপিটাল আর স্মল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই এখানে ক্লিয়ার যে আই এ আই এর উপর ডমিনেন্ট, আই বি হচ্ছে স্মল আই এর উপর ডমিনেন্ট। এই দুটো জিনিস ক্লিয়ার, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে যেটা জানা দরকার সেটা হচ্ছে আই এ আর আই বি কেউই কারোর উপর ডমিনেন্ট কিন্তু নয়। যেহেতু নয় তারা হচ্ছে কো-ডমিনেন্ট, মানে কেউ কারোর উপরে বেশি চাপতে পারছে না, ঠিক আছে? সেই জন্য এখানে লেখা আছে আই এ আর আই বি হচ্ছে পরস্পরের উপরে কো-ডমিনেন্ট। তাহলে কিভাবে কো-ডমিনেন্ট হলে তো কি হলো, চলো দেখি। দেখো এই ছবিটা দেখো, এ ব্লাড গ্রুপ সিস্টেম কখন হবে? যদি বাবার কাছ থেকে আসা ক্রোমোজোম 9 আর মায়ের কাছ থেকে আসা ক্রোমোজোম 9 এর এবিও লোকাসে দুটো জিনই, মানে দুটো অ্যালিল সেম হয়, মানে দুটোই ক্যাপিটাল আই এ যদি হয় তাহলে হয়ে গেল এ ব্লাড গ্রুপ, ঠিক তো? একটি ক্যাপিটাল আই এ একটি যদি স্মল হয় তাহলে ডমিনেন্সের সূত্র মেনে হয়ে গেল এ ব্লাড গ্রুপ। এটাও ঠিক সেম লেখা আছে। এবারে বি ব্লাড গ্রুপ কিভাবে হবে? যদি দুটোই আইবি হয় তাহলে এটা সহজেই হয়ে গেল। যদি একটা আইবি একটা আই হয় তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এ বি কখন হবে? দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বললাম এখনই যে আই এ আর আই বি কেউ কারোর উপর ডমিনেন্ট নয়, দুজনই পরস্পরের উপরে কো-ডমিনেন্ট। সেই জন্যই যখন আই এ আর আই বি দুজনেই আছে সেম লোকাসে, তখন বলছে আমরা একে অপরের উপরে কো-ডমিনেন্ট হয়ে এ বি ও ব্লাড গ্রুপ তৈরি করব। সেই জন্য কি তৈরি করেছে? এ বি ব্লাড গ্রুপ তৈরি করেছে,
ঠিক আছে। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখো, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু না আছে আইএ, না আছে আইবি, আছে কি শুধু স্মল আই, মানে দুটোই রিসেসিভ কন্ডিশন আছে, সেই জন্য হয়ে গেছে ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। বেশ, এরপর আমরা আসি জেনেটিক্যাল জিনিসটা দেখলাম, এবার আমরা দেখতে হবে এ অ্যান্টিজেন, মানে এতক্ষণ আমরা দেখলাম যে কোথা থেকে তৈরি হয়, কোন জিন এনকোড করে, হ্যান ত্যান সব কিছু জানলাম। এবারে কিভাবে তৈরি হয় সেটা জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে সমস্ত মানুষের এইচ অ্যান্টিজেন বা কম্পাউন্ড এইচ থাকে। এই এইচ অ্যান্টিজেন কোনটা? ওই যে দেশলাই কাঠিটা, আরবিসির গায়ে যে দেশলাই কাঠিটা ছিল সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন বা কম্পাউন্ড এইচ। তো ভালো কথা, তাহলে ছবিটা আমি আগেও দেখিয়েছিলাম, আরেকবার দেখাই। দেখো এই লিপিড বা প্রোটিনের সঙ্গে গ্লুকোজ, গ্যালাক্টোজ, এনএসিডাইল, গ্লুকোজামাইন, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ, এই গেল এইচ অ্যান্টিজেন, মানে ওই দেশলাই কাঠির স্ট্রাকচার। ঠিক আছে, এইবারে যে সমস্ত মানুষ এ ব্লাড গ্রুপ যুক্ত রক্ত, তাদের ব্লাডে বলছে গ্যালাক্টোজ ট্রান্সফার, এনএসিটাইল গ্যালাক্টোজামাইন ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে। কি আছে? এনএসিটাইল গ্যালাক্টোজামাইন ট্রান্সফারেজ আছে। তো আছে, কি কাজ হবে? আছে যখন নিশ্চয়ই কাজ তো কিছু হবে। দেখো নাম শুনেই বুঝতে পারবে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন ট্রান্সফারেজ মানে কি ট্রান্সফার করবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইনকে ট্রান্সফার করবে। কোথায় ট্রান্সফার করবে? না এই যে গ্যালাক্টোজ রেসিডিউটা দেখতে পাচ্ছ এইচ অ্যান্টিজেনের, তার সঙ্গে লাগিয়ে দিল এনজাইমটা, তার সঙ্গে কাকে লাগিয়ে দিল? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইনকে লাগিয়ে দিল বলে কি হয়ে গেল? এ অ্যান্টিজেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিভাবে এইচ অ্যান্টিজেন থেকে এ অ্যান্টিজেন তৈরি হলো সেটা জানা গেল। বেশ, বি অ্যান্টিজেনের ক্ষেত্রেও দেখো ঠিক সেম জিনিস, যে এইখানেও এইচ অ্যান্টিজেন আছে। এইচ অ্যান্টিজেন মানে দেশলাই কাঠি তো লাগবে, তবে তো আমি তার মাথায় কিছু জোড়াবো, তো দেশলাই কাঠি তো আছেই। এইবারে তার সঙ্গে কি জোড়াচ্ছি? না জোড়াচ্ছে কে? না গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। দেখো গ্যালাক্টোজ ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে, এইখানে নামটা একটু ফুল লেখা আছে, এটা হচ্ছে শুধু গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। ঠিক আছে, তো এই এনজাইমটা করে কি? নাম শুনেই বুঝতে পারছো, গ্যালাক্টোজকে ট্রান্সফারেজ করবে, মানে ট্রান্সফার করবে। কোথায় করবে? না এই ওই সেম পজিশন, গ্যালাক্টোজের পাশে গ্যালাক্টোজকে লাগিয়ে দিল বলে কি হয়ে গেল? বি অ্যান্টিজেন হয়ে গেল। মানে এইটা হচ্ছে ওই বরফির জায়গাটা, আর আগের এ অ্যান্টিজেনে কি ছিল? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন। বোঝা গেল তাহলে কিভাবে বি অ্যান্টিজেন এলো। ঠিক আছে, তাহলে এই এ আর বি অ্যান্টিজেন, এ গ্রুপে থাকছে এ অ্যান্টিজেন, বি গ্রুপে থাকছে বি অ্যান্টিজেন। ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই, মানে কোনো এ বা বি কোনো অ্যান্টিজেন থাকছে না, থাকছে কি শুধু এইচ অ্যান্টিজেনটা। ঠিক আছে, আর এ বি তে কি থাকছে? এ আর বি দুটোই থাকছে। ঠিক আছে, বেশ, এরপর একটা জেনারেলাইজড ছবি দেখো, এতক্ষণ যেটা বলছিলাম সেটা একটু দেখে নাও, যে এইটা হচ্ছে দেখো এইচ অ্যান্টিজেন। এবার এর গ্যালাক্টোজ সাইড চেনের, গ্যালাক্টোজের সঙ্গে যখন আমি মানে এনএসিটাইল গ্যালাক্টোজামাইন জুড়িয়ে দিচ্ছে কে? না গ্যালাক্টোজামাইন, এনএসিটাইল গ্যালাক্টোজামাইন ট্রান্সফারেজ, তখন হয়ে যাচ্ছে এ অ্যান্টিজেন। যখন গ্যালাক্টোজ ট্রান্সফারেজ একটা গ্যালাক্টোজকে জুড়িয়ে দিচ্ছে, তখন হয়ে গেল বি অ্যান্টিজেন। ঠিক আছে, বেশ, এরপর আসছে বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ। বলছে দেখো এ ব্লাড গ্রুপ যুক্ত আর বি ব্লাড গ্রুপ যুক্ত রক্ত যা কলেরা রোগের প্রতি লেস সাসেপ্টেবল। কেন লেস সাসেপ্টেবল? আর ও ব্লাড গ্রুপ যুক্ত রক্ত বলছে মোর সাসেপ্টেবল। আবার এ বি ব্লাড গ্রুপ যুক্ত রক্ত বলছে এরা নাকি হাইলি রেজিস্ট্যান্ট। কেন ভাই, কি এমন আছে? দেখো এদের আছে হচ্ছে ওই যে টাইপ এ আর টাইপ বি যে অ্যান্টিজেন গুলো ছিল না, মানে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন যেগুলো ছিল, তার যে অলিগোস্যাকারাইড চেনটা ছিল, সেটা বলছে ওই কলেরা রোগের যে ব্যাকটেরিয়া মানে ভিব্রিও কলেরি, তার রিসেপ্টরকে ব্লক করে। কি করে? তার রিসেপ্টরকে ব্লক করে। তাহলে এ অ্যান্টিজেন মানে এ ব্লাড গ্রুপ যুক্ত রক্তে কি আছে? শুধু এ অ্যান্টিজেন আছে, সুতরাং সে একাই খুব বেশি পাচ্ছে না, কিন্তু করছে, সেজন্য বলছে লেস সাসেপ্টেবল। বি এর ক্ষেত্রেও তাই, ও এর ক্ষেত্রে কোনো কিছুই নাই, মানে এ আর বি নাই, সেজন্য সে হয়ে গেল মোর সাসেপ্টেবল। আর এ বি এর ক্ষেত্রে দুটোই আছে,
দুটো অস্ত্রই আছে, সেই জন্য সে কলেরা রোগের ব্যাকটেরিয়াকে সহজেই রিসেপ্টরটাকে ব্লক করে দিয়েছে। ঠিক আছে, বেশ। দেখো ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে জানলে এই নামটার সঙ্গে সবাই মানে এই নামটা না বললে জিনিসটা কমপ্লিটই হবে না, সেটা হচ্ছে বোম্বে ফেনোটাইপ। তো এই বোম্বে ফেনোটাইপটা কি জিনিস, কেন বোম্বে ফেনোটাইপই নাম হলো, কেন কলকাতা ফেনোটাইপ নাম হলো না ভাই, সেটাই দেখবো আমরা। দেখো বলছে 1952 সালে ডক্টর ওয়াই.এম. ভেন্ডে তৎকালীন বোম্বেতে ফার্স্ট এই গ্রুপের রক্ত মানে এই রক্তটা ডিসকভার করে। ঠিক আছে, আর এই গ্রুপের রক্ত কোথায় বেশি পাওয়া যায় না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত জায়গায় বেশি পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যায়, কে আবিষ্কার করলো সেটা তো জানলাম, এবার জানতে হবে তো যে জিনিসটা কি, সেটা না জানলাম এইসব জেনে আমার কি লাভ হবে। দেখো এই বোম্বে ফেনোটাইপটা হচ্ছে যে গ্রুপের মানে এখানে কিন্তু এবিও ব্লাড গ্রুপের না থাকে এ ব্লাড গ্রুপ, না থাকে বি ব্লাড গ্রুপ, না হয় এবি না হয় ও। মানে কি, মানে হচ্ছে এখানে না থাকে এ অ্যান্টিজেন, না থাকে বি অ্যান্টিজেন, না থাকে এইচ অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেনই মানে এই এবিও ব্লাড গ্রুপের তিনটে অ্যান্টিজেনের মধ্যে কোনোটাই কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে কি থাকে সেটাই এখানে লেখা আছে। দেখো এখানে যে লেখাটা আছে সেই লেখা অত বেশি পড়ে লাভ নেই, আমি তোমাদেরকে জিনিসটা মুখে বলে দিচ্ছি। দেখো প্রথমে একটা ইন্টারমিডিয়েট মানে দেখো এতক্ষণ আমরা স্টার্টিং করছিলাম কি দিয়ে, এই এবিও লোকাসের এই জায়গা থেকে স্টার্টিং করেছিলাম। আমাদের হাতে ছিল কি না কম্পাউন্ড এইচ, আমাদের হাতে ছিল। এইবারে কম্পাউন্ড এইচটা কোথা থেকে তৈরি হয় সেটা তো জানতে হবে, সেই জায়গাটাতে আসল গল্পটা লুকিয়ে আছে। দেখো কম্পাউন্ড এইচটা তৈরি হয় একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড থেকে, যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের উপরে একটা এনজাইম কাজ করে। কি এনজাইম কাজ করে না ফিউকোজাইল ট্রান্সফারেজ। কি নাম, ফিউকোজাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, এবার তাহলে কি সে কি করে ফিউকোজ গ্রুপকে জোড়ায়। দেখো এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আর কম্পাউন্ড এইচ এর ছবিটা ভালো করে দেখো, শুধুমাত্র এই ফিউকোজ রেসিডিউটাই এক্সট্রা আছে, আর বাকি সব জিনিস একই আছে। ঠিক তো, তাহলে ফিউকোজাইল ট্রান্সফারেজ করছে কি না এই ফিউকোজ রেসিডিউকে এখানে জোড়াচ্ছে। এইবার দেখো তাহলে এই জোড়াচ্ছে কে না ফিউকোজাইল ট্রান্সফারেজ। তাহলে ফিউকোজাইল ট্রান্সফারেজ এনকোডেড হয় কোথা থেকে, ক্রোমোজোম 19 এর এইচ লোকাস থেকে। ক্রোমোজোম 19 এর এইচ লোকাসে কোন জিন থাকে, ক্যাপিটাল এইচ আর স্মল এইচ, মানে ক্যাপিটাল এইচ হচ্ছে ডমিন্যান্ট জিনটা আর স্মল হচ্ছে রিসেসিভ জিনটা। ঠিক আছে, এইবারে তাহলে বলছে কাজটা মানে এখানে তাহলে গল্পটা এলো কি জিনিস। দেখো যখন ক্যাপিটাল এইচ থাকে মানে ডমিন্যান্ট কন্ডিশনে থাকে তখন তো কোনো অসুবিধা নেই, কারণ তখন এফটি মানে ফিউকোজাইল ট্রান্সফারেজ তৈরি করছে, সে এখানে ফিউকোজকে জুড়ে দিচ্ছে, কম্পাউন্ড এইচ তৈরি হচ্ছে, এবার এবিও লোকাস যা করার করছে, কোনো অসুবিধা নেই, চারটে আমার ব্লাড গ্রুপ পেয়ে যাবো আমি। ঠিক আছে, কিন্তু যদি এই জিনিসটা ক্যাপিটাল অবস্থায় মানে ডমিনেন্ট অবস্থায় না থাকে, যদি ডাবল রিসেসিভ মানে হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকে, তাহলে কি হবে, তাহলে হবে যেটা সেটাই হচ্ছে বোম্বে ফেনোটাইপ। মানে কি দেখো তাহলে কি হবে, এফটি মানে ফিউকোজাইল ট্রান্সফারেজ কিন্তু তৈরি হবে না, না হলে কি হবে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডে কিন্তু কোনো ওই ফিউকোজ যুক্ত হবে না। ফিউকোজ যুক্ত যদি না হয় তাহলে কি হবে না কম্পাউন্ড এইচ তৈরি হবে না, আর কম্পাউন্ড এইচ যদি তৈরি না হয় তাহলে এবিও লোকাসের যে জিনগুলো মানে এবিও লোকাসের জিন থেকে তৈরি হওয়া এনজাইমগুলো কিন্তু এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের উপরে কাজ করতে পারবে না। কাজ করতে পারলো না তখন তাহলে কি হবে না কোনো মানে এ বি বা এইচ কোনো অ্যান্টিজেনই তৈরি হলো না। ঠিক আছে, অ্যান্টিজেন যখন তৈরি হলো না সেটাই হচ্ছে বোম্বে ফেনোটাইপ। মানে কি না এখানে না থাকে এ অ্যান্টিজেন, না থাকে বি অ্যান্টিজেন, না থাকে এইচ অ্যান্টিজেন। ঠিক আছে, বোঝা গেল, বেশ।
এরপর দেখো এই গোটা জিনিসটাকে আমরা একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যে এইখানে দেখো উপর থেকে জিনিসটা দেখো যে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল এইচ আছে, অর্থাৎ এইচ লোকাসের যে জিনটা আছে সেটা ডমিনেন্ট কন্ডিশনে আছে। তাহলে এইচ লোকাসে যখন ডমিনেন্ট জিন আছে তখন এবিও লোকাসে যাই জিন থাক, মানে এইচ যদি ডমিনেন্ট কন্ডিশনে থাকে তাহলে এবিও লোকাসের জিনগুলো কাজ করতে পারবে। কেন কাজ করতে পারবে? দেখো আমি এখানে একটু আগে দেখালাম যে এই যে এইচ লোকাসের জিনটা ডমিনেন্ট থাকলে তবেই তো ফিউকোজাইল ট্রান্সফারেজ তৈরি হবে, আর তৈরি হলে তবেই তো ইন্টারমিডিয়েট থেকে কম্পাউন্ড এইচ তৈরি হবে। কম্পাউন্ড এইচ কে পেলে তবেই তো এবিও লোকাসের জিনগুলো কাজ করতে পারবে, আর তবেই তো এবিওর যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলো তৈরি হবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড এইচ যদি তৈরি না হয় তাহলে কিন্তু এবিও লোকাসের জিনগুলো কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, কারণ এবিও লোকাসের জিনগুলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের উপরে কাজ করতে পারে না। ঠিক আছে, বেশ, তাহলে ওইটাই এখানে লেখা আছে দেখো যে এইচ যখন কমিনেন্ট কন্ডিশনে তখন কিন্তু কম্পাউন্ড এইচ তৈরি হচ্ছে বলেই এই এবিও লোকাসের যেমন জিন থাকবে, যদি ক্যাপিটাল আই থাকে মানে ক্যাপিটাল এ থাকে তাহলে এ ফেনোটাইপ হবে, যদি বি থাকে তাহলে বি হবে, দুটোই যদি ক্যাপিটাল থাকে মানে ডমিনেন্ট থাকে তাহলে এবি হবে। ঠিক এইরকম ভাবে জিনিসগুলো হবে। কিন্তু যদি এইচ লোকাসের জিনটা রিসেসিভ কন্ডিশনে, মানে রিসেসিভ শুধু একটা রিসেসিভ নয়, রিসেসিভ মানে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে যদি থাকে তাহলে কি হবে? হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে থাকলে কিন্তু ইন্টারমিডিয়েট কম্পাউন্ড থেকে কম্পাউন্ড এইচ তৈরি হবে না। কেন তৈরি হবে না? না, এখানে আমরা দেখলাম যে স্মল এইচ এইরকম কন্ডিশনে যদি থাকে তাহলে কিন্তু ফিউকোজাইল ট্রান্সফারেজ এনজাইমটা তৈরি হবে না। তৈরি না হলে ঠিক এই জায়গাটায় গ্যালাক্টোজের সঙ্গে ফিউকোজ জুড়বে না। ঠিক আছে, জুড়বে না বলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডই রয়ে গেল, আর রয়ে গেল বলেই এখানে কিন্তু দেখো রয়ে গেল বলেই ওই কম্পাউন্ড, মানে আমি এখনই বললাম যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের উপরে কিন্তু এবিওর লোকাসের যে জিনগুলোর যে এনজাইমগুলো সেগুলো কাজ করতে পারে না। ঠিক আছে, সেই জন্য স্মল এইচ মানে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে যখন থাকছে তখন ক্যাপিটাল এ থাকুক বা ক্যাপিটাল বি থাকুক বা স্মল আই মানে ক্যাপিটাল আই বা স্মল আই থাকুক, যাই থাকুক কোনো ফ্যাক্টর নাই, কোনো কাজ করতে পারবে না। সেই জন্য অর্থাৎ কি হচ্ছে, এই কন্ডিশনে কিন্তু এইচটা এই এবিও লোকাসের জিনগুলোর উপরে এপিস্ট্যাটিক, আর যেহেতু এটা রিসেসিভ কন্ডিশন হচ্ছে সেই জন্য এটা হচ্ছে রিসেসিভ এপিস্ট্যাসিস। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? কোডমিনেন্সও দেখলাম, ডমিনেন্স দেখলাম, রিসেসিভ এপিস্ট্যাসিস দেখলাম, মাল্টিপল অ্যালিল সবকিছু দেখলাম। ঠিক আছে, তাহলে আর আরেকটা জিনিস শুরু থেকে একটু রিক্যাপিচুলেট করে দিই। দেখো শুরু থেকে, হ্যাঁ দেখো যে আমরা কি কি দেখলাম, যে প্রথমে আমরা কি কি কত রকমের অ্যান্টিজেন থাকে সেটা দেখলাম, অ্যান্টিজেন থেকে কি করে আরবিসি অ্যান্টিজেন থাকে, আরবিসি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কিভাবে ব্লাড গ্রুপ সিস্টেম তৈরি হয় সেগুলো সমস্ত কিছু দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে ডিটেইলসে জানলাম। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো যে এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকেরই মনে হতে পারে, হয়তো আমি লাইভে নেই তাই হয়তো বলতে পারছো না, যে ব্লাড ট্রান্সফিউশন মানে ধরো আমার গ্রুপ হচ্ছে কি বি পজিটিভ, তাহলে এই বি গ্রুপের এগেইনস্টে অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, আমি যেটা আগে বললাম পড়ানোর সময় যে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে, তাহলে এই অ্যান্টি এ অ্যান্টিবডিটা কোথা থেকে এলো? মানে ধরো আমার কি যদি জন্ম থেকে কোনো জায়গায় কোনোভাবে ট্রান্সফিউশন নাও হয় তাতেও তো থাকছে, তাহলে এটা আসছে কোথা থেকে? কারণ আমরা জানি যে অ্যান্টিজেন এলে তো অ্যান্টিবডি কাজ করবে বা অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন তার অ্যান্টিজেনটাই নেই, এর অ্যান্টিজেনই নেই, তাহলে অ্যান্টিবডি অ্যান্টি বি অ্যান্টিবডি মানে অ্যান্টি এ অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিভাবে?
বা অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিভাবে, বুঝতে পারলাম? বেশ, তাহলে এটার অ্যান্সারটা কি? দেখো অ্যান্সার বলছে জন্মের পরে আমাদের জিআই ট্র্যাক্টে দেহে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আক্রমণ করে। তো জিআই ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তার এগেইনস্টে বডি যে অ্যান্টিবডিগুলো তৈরি করে সেইগুলো সিমিলার টু অ্যান্টি এ আর অ্যান্টি বি অ্যান্টিবডি। ঠিক আছে, সেই জন্যই মনে করা হয় যে এভাবেই অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এইভাবেই অ্যান্টিবডি গুলো আসে, এটা মনে করা হয়। বুঝা গেল? বেশ, তাহলে এতক্ষণ আমরা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে ডিটেলসে জানলাম এবং কিভাবে ব্লাড গ্রুপ সিস্টেম আসে তার একটা আইডিয়া কিন্তু পেলাম। তো লগ ইন টু বায়োর পক্ষ থেকে সেই জন্য আমরা সবাইকে বলতে চাই যে রক্তকে সম্পর্ক তৈরির জন্য, মানে এই যে ব্লাড গ্রুপ শুধুমাত্র আইডি কার্ডের জন্য রাখার জন্য নয়, সম্পর্ক তৈরি মানে মানবতার সম্পর্ক তৈরির জন্য কাজে লাগান, রাজনীতির জন্য নয়, রাজনীতির ময়দানে রক্তক্ষরণের জন্য নয়। ঠিক আছে? বেশ, তাহলে আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকে এখানে থাক, পরবর্তী ভিডিওতে আসবো আমরা পার্ট 2 নিয়ে।